আমার হাতে এই যে আংটিটা দেখতে পাচ্ছেন, 6 মাস আগে এটা যখন কিনেছিলাম তখন এর দাম ছিল 50,000 টাকা, কিন্তু আজ এর দাম 70,000 টাকা। অর্থাৎ মাত্র 6 মাসে 40% দাম বেড়েছে। যে কারণে আজকের দিনে একদল মানুষ তাদের বাড়ি, জমানো টাকা, এমনকি জমি বাড়ি বন্ধক রেখেও সোনা কিনতে মরিয়া হয়ে গেছেন। আর তাদেরকে জিজ্ঞাসা করলে একটাই উত্তর পাবেন যে সোনার দাম কখনো কমে না। কিন্তু সত্যিই কি তাই? সোনা কি সত্যিই সব থেকে সেফ ইনভেস্টমেন্ট? সময়টা 1980। সারা বিশ্ব জুড়ে হঠাৎ করেই সোনার ডিম্যান্ড বেড়ে যায়। এই বছর সোনার দাম একেবারে $300 প্রতি আউন্স থেকে বেড়ে $600 হয়ে যায়, মানে রাতারাতি পয়সার ডাবল। আর সেদিনও সবাই ভাবছিল যে সোনার দাম কখনোই কমবে না। কিন্তু জানেন তারপর কি হয়েছিল? 1980 সালের শেষের দিকেই হঠাৎ করে সোনার দাম হু হু করে কমে যায়। লক্ষ লক্ষ মানুষ তাদের জমানো সমস্ত পুঁজি হারিয়ে ফেলে। রাতারাতি বহু দেশের রাজকোষ খালি হয়ে যায়। আর বলে দেই, এই মুহূর্তে বিশ্ববাজারে সোনার দাম নিয়ে যেভাবে হইচই পড়ে গেছে, লোকজন যেভাবে পারছে সোনা কিনছে, এই পুরো সিচুয়েশনের সাথে 1980 সালের ঘটনার হুবহু মিল রয়েছে। প্রশ্ন হচ্ছে কি সেই মিল, আর ঠিক কী কারণে 1980 সালে সোনার দাম একেবারে হঠাৎ করেই পড়ে গিয়েছিল? আর এই যে রিসেন্টলি দীপাবলির পরে সোনার দাম 10% কমে গিয়েছিল, এটা কি সেই ঘটনারই কোনো ইঙ্গিত দিচ্ছে? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ কথা হবে সোনার দাম বৃদ্ধির কারণ নিয়ে। আর একজন মধ্যবিত্ত হিসাবে আপনারও কি এই মুহূর্তে সোনায় ইনভেস্ট করা উচিত, সেই বিষয়ে আজ কথা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের এই ভিডিওগুলো বানাতে ভীষণই পরিশ্রম করতে হয়, তাই অবশ্যই একটা করে লাইক করে দিন। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যদি ইতিহাস লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাবেন মানুষ মূলত 3টে জিনিসের জন্য যুদ্ধ করে: নারী, সোনা এবং জমি। এর মধ্যে সোনা এমন একটা ধাতু যা তৈরি করা যায় না, যাতে লোহার মতো জং ধরে না, এবং বছরের পর বছর ধরে সোনা একই রকমভাবে থাকে। আর আপনি আজকের দিনেও বিশ্বের যে কোনো দেশে বা যে কোনো শহরেই যান না কেন, সোনার মূল্য কিন্তু প্রত্যেকের কাছে একই। আর ঠিক এই কারণেই যখনই কোথাও কখনো যুদ্ধ লাগে, বিশ্ববাজারে অনিশ্চয়তা দেখা দেয়, তখনই মানুষ সোনা কিনে মজুত করে রাখে। এবার আপনি যদি এই গত 50 বছরের সোনার দাম বৃদ্ধির গ্রাফটাকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে যখনই কোনো বড় যুদ্ধ হয়েছে তখনই সোনার দাম বৃদ্ধি পেয়েছে। যেমন 1979 সালে সোভিয়েত আফগান যুদ্ধ, 1990 সালে গালফ ওয়ার, 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা, এমনকি 2008 সালে যখন সারা বিশ্ব জুড়ে আর্থিক মন্দা হয়েছিল, তখনও সোনার দাম প্রায় ডবল হয়ে যায়। আর যদি রিসেন্ট 2022 সালের ঘটনা দেখা হয়, তাহলে দেখবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এই সোনার দাম একেবারে লাগাম ছাড়া হয়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে যে সোনার দাম বৃদ্ধি পেয়েছে, এর পেছনে কি শুধুমাত্রই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ রয়েছে? চলুন এবার এই পুরো বিষয়টাকে একেবারে সহজভাবে বুঝিয়ে বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছিল, ঠিক সেই সময় আমেরিকা ইউরোপের দেশগুলোর সাথে একটা চুক্তি করেছিল। কারণ সেই সময় সারা বিশ্বের মধ্যে একমাত্র আমেরিকার অর্থনীতি শক্তিশালী ছিল। তো এই সময় যে চুক্তিটা হয়েছিল, এটাকে বলা হয় ব্রিটেন উড ট্রিটি। তো এই ব্রিটেন উড ট্রিটিতে আমেরিকা জানায় বিশ্বের যে কোনো দেশ তাদের ব্যবসা বাণিজ্যের জন্য আমেরিকার ডলার ব্যবহার করতে পারবে। এমনকি সে সময় আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশকে ডলার দিয়ে আর্থিক সাহায্য করে, যাতে এই দেশগুলো তাদের অর্থনীতিকে আবারও চাঙ্গা করতে পারে। এবার স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসবে যে এই দেশগুলো কেন আমেরিকার ডলারের উপর ভরসা করবে? আর এই কারণেই আমেরিকা তখন এই দেশগুলোকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে ডলারের দাম সোনার সাথে বাঁধা থাকবে। তারা 1 আউন্স অর্থাৎ প্রায় 28 গ্রাম সোনার দাম ধরে $35। অর্থাৎ হঠাৎ যদি কোনো দেশ ডলার ব্যবহার করতে না চায়, তাহলে তারা আমেরিকাকে সেই ডলার ফেরত দিয়ে আমেরিকার থেকে সমান পরিমাণে সোনা নিতে পারবে। আর এই একটা ট্রিটির ফলে ডলার রাতারাতি একটা ওয়ার্ল্ড কারেন্সি হয়ে যায়। ডলারের রেসপেক্ট, তার স্ট্রাকচার একেবারে সোনার সমান সমান হয়ে যায়। এমনকি ব্রিটেন, ফ্রান্সের মতো বেশ কিছু দেশ তাদের সোনা আমেরিকায় রেখে তার পরিবর্তে ডলার নিতে শুরু করে। কারণ চুক্তি অনুযায়ী তারা যখন তাদের ডলার আবার আমেরিকায় ফেরত দেবে, তারা তাদের সোনা ফেরত পাবে। পরিস্থিতি তখন এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে 1950 সালের দিকে বিশ্বের 70% গোল্ড রিজার্ভ আমেরিকার কাছে ছিল। উল্টো দিকে বিশ্বের অন্যান্য দেশগুলোর রিজার্ভে সোনার পরিমাণ কমতে শুরু করে আর ডলারের পরিমাণ বাড়তে শুরু করে। তো প্রথম কয়েক দশক নির্দ্বিধায় এই প্রসেস চলতে থাকে, কিন্তু এর পরেই একটা বড় সমস্যা দেখা দেয়।
ডলারের সাথে আমেরিকা সোনার দাম বেঁধে দিয়েছিল। কিন্তু সোনা এমন জিনিস যা ছাপানো যায় না বা তৈরি করা যায় না, অন্যদিকে ডলার ইচ্ছে মতো ছাপানো যায়। আমেরিকা একটা সময় এত পরিমাণে ডলার ছাপিয়ে ফেলে যে আমেরিকায় মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং ডলারের মান হু হু করে কমতে শুরু করে। এই সময় আমেরিকান সরকারও এটা বুঝতে পারে যে এই মুহূর্তে যদি সব দেশগুলো একসাথে একজোট হয়ে তাদের দেশে থাকা ডলারের পরিবর্তে তাদের সোনা ফেরত চায়, তাহলে আমেরিকা সেই সোনা ফেরত দিতে পারবে না, কারণ তারা অলরেডি সোনার থেকে বেশি পরিমাণে ডলার ছাপিয়ে ফেলেছিল। আর তখনই আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন 1971 সালের 15ই আগস্টে একটা ঐতিহাসিক ঘোষণা করেন। তিনি বলেন, এবার থেকে ডলার আর সোনার সাথে বাধা থাকবে না। অর্থাৎ এই যে আমেরিকা এতদিন ধরে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা $35 পরিবর্তে 1 আউন্স সোনা দেবে, সেই চুক্তি তারা বাতিল করে দিয়েছে। ইভেন এই চুক্তি বাতিল করার সময় আমেরিকা কোনো দেশের সাথে পরামর্শও করেনি। আর এই একটা চুক্তির পরেই যে দেশগুলোর রিজার্ভে বিলিয়ন বিলিয়ন মূল্যের ডলার ছিল, সেগুলো প্রায় অকেজো হয়ে যায়, কারণ সেই ডলারের কোনো বাস্তবিক মূল্য ছিল না। ইভেন আজকের দিনেও ডলার শুধুমাত্র একটা কাগজের নোট, যেটা শুধুমাত্র একটা ভরসার উপরে চলে যে আমেরিকা পৃথিবীর সবথেকে ধনী দেশ, সবথেকে শক্তিশালী দেশ, সুতরাং আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে না, যার ফলে ডলারের মান কখনো কমবে না। তো এই ঘটনার পরে রিচার্ড নিক্সন আরবীয় দেশগুলোর সাথে একটা চুক্তি করে এবং তাদেরকে তেল বিক্রির পরিবর্তে ডলার নিতে আগ্রহী করে। এবং সেই থেকে আজ পর্যন্ত আমেরিকা তাদের সামরিক শক্তি, সফট পাওয়ার, এই সমস্ত কিছুকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে আজও ডলারকে টিকিয়ে রেখেছে, যে কারণে আজও বিশ্বের বিভিন্ন দেশ তাদের রাজকোষে ডলার মজুত রাখে। কিন্তু এই যে ডলারের উপর বিশ্বাস, এই বিশ্বাসেই আজকের দিনে একটা বড়সড় আঘাত এসেছে, আর সেই কারণেই সোনার দাম লাগাম ছাড়াভাবে বৃদ্ধি পাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, কি সেই আঘাত? এই গ্রাফটা আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, যে সময় ডলার আর সোনার দাম বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময় সোনার দামের লাইনটা একেবারে সোজা ছিল, সোনার দামে কোনো সেরকমভাবে বৃদ্ধি আসেনি। কিন্তু 1971 সালের পর থেকে আমেরিকা ডলারের পরিবর্তে সোনা দিতে অস্বীকার করে, আর ঠিক এই মুহূর্ত থেকেই সোনা হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন। আর তখন থেকে কোনো দেশের সরকার নয়, বরং বাজার, রাজনীতি এবং মানুষের বিশ্বাস সোনার দাম নির্ধারণ করতে শুরু করে। আপনাদেরকে আগেই বলেছি যে সোনা এমন একটা ধাতু যা তৈরি করা যায় না। বলা হয় পৃথিবীতে এই মুহূর্তে যত পরিমাণে সোনা রয়েছে, তা সে খনির ভেতরে থাকুক বা কোনো জুয়েলারি হিসাবে থাকুক বা কোনো দেশের গোল্ড রিজার্ভে থাকুক, এই সমস্ত সোনা যদি একজোট করা হয়, তাহলে একটা 23 মিটার দৈর্ঘ্য, 23 মিটার প্রস্থ এবং 23 মিটার উচ্চতার কিউবের মধ্যে সমস্ত সোনা ধরে যাবে। অর্থাৎ সোনা সীমিত। তাই সোনার দাম বাড়ানোর ক্ষমতা একমাত্র মানুষের মনের ভেতরেই রয়েছে। আর এই সোনার দাম নির্ভর করে ভয়, অনিশ্চয়তা আর বিশ্বাসের উপর। আর ঠিক এই কারণে যুদ্ধ, আর্থিক মন্দা বা রাজনৈতিক টানাপোড়েন দেখা দিলেই মানুষ ডলার থেকে সরে এসে সোনার দিকে ছুটে যায়। এক কথায় বলতে পারেন, মানুষের মধ্যে ভয় যত বাড়ে, সোনার দাম তত বৃদ্ধি পায়। আর আজ 2025 সালে এই ভয়ের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে, যার কারণে বড় বড় ইনভেস্টররা, এমনকি বিভিন্ন দেশ যেমন চীন, ভারত, রাশিয়া, পোল্যান্ড, ব্রাজিল, এই দেশগুলো হিউজ পরিমাণে মার্কেট থেকে সোনা কিনছে। ফলে সোনার চাহিদা যেমন বাড়ছে, তার দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন, ভারত, রাশিয়া এই দেশগুলো হঠাৎ করে কেন সোনা কিনছে? তারা কিসের ভয় পাচ্ছে? তো এর উত্তরটা হলো ডলার এবং ট্রাম্পের ভয়। 2022 সালে যখন রাশিয়া ইউক্রেনের উপর হামলা করে, তখনই সোনার দাম বাড়ার ট্রেন্ড শুরু হয়। সেই সময় অনেকেই ভেবেছিল যে এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে, তবে ভাগ্য ভালো যে সেরকম এখনো পর্যন্ত কিছু হয়নি। কিন্তু এই যুদ্ধ চলাকালীনই আমেরিকা এমন কিছু করে, যার ফলে গোটা বিশ্ব আজ ডলার ব্যবহার করার আগে দুবার ভাবতে বাধ্য হচ্ছে। আমেরিকায় যুদ্ধ চলাকালীন রাশিয়ার প্রায় $600 বিলিয়ন, যেটা আমেরিকা এবং ইউরোপের ব্যাংকে ছিল, সেটাকে পুরোপুরিভাবে ব্লক করে দেয়। মানে যে টাকা রাশিয়া তাদের রিজার্ভ কারেন্সি হিসাবে রেখে দিয়েছিল, সেই টাকা আমেরিকা তাদের ফেরত দেয় না। আর আপনি যদি বিশ্ব রাজনীতির অ্যাঙ্গেল থেকে দেখেন যে আপনার কষ্টের উপার্জিত অর্থ অন্য কেউ একজন সেটাকে আটকে দিল, পুরোপুরি ব্লক করে দিল, আপনি সেটা ইউজ করতে পারছেন না। আর এটা কিন্তু ভীষণই অনৈতিক একটা কাজ। আর এটা আমেরিকা করতে পেরেছিল এই কারণেই, কারণ তারা ডলার প্রডিউস করে, তারা ডলারকে কন্ট্রোল করে। এর ফলে অন্যান্য দেশগুলো একটা কথা ভাবতে শুরু করেছে যে ভবিষ্যতে তারাই যে তাদের রিজার্ভে বিলিয়ন বিলিয়ন ডলার মজুত করে রেখেছে, ইন ফিউচার যদি আমেরিকা তাদের উপরে স্যাংশন চাপিয়ে দেয়, তাহলে তাদের অর্থনীতি তো ভেঙে পড়বে, তাদের দেশ দেউলিয়া হয়ে যাবে। আর ঠিক এই কারণেই আজকের দিনে বেশিরভাগ দেশ
ডলার থেকে দূরে সরে যাচ্ছে। তবে এই ডলার থেকে দূরে সরে যাওয়ার কিন্তু আরও একটা প্রধান কারণ রয়েছে, সেটা হলো আমেরিকার লোন। এই মুহূর্তে আমেরিকার জিডিপি $29 ট্রিলিয়ন, অথচ তাদের ঋণের পরিমাণ $38 ট্রিলিয়ন। আর ঠিক এই কারণেই গত 2-3 বছর ধরে বিশ্বের তাবড় অর্থনৈতিক সংস্থাগুলো আশঙ্কা করছে যে আমেরিকা যদি এই ঋণ দিতে না পারে তাহলে আমেরিকার পাশাপাশি গোটা বিশ্বের অর্থনীতি ডুবে যাবে। এমনকি আজকের দিনে যদি আমেরিকার ঋণের ইন্টারেস্ট 1%ও বৃদ্ধি পায় তাহলেও তাদেরকে এক্সট্রা প্রায় $1 ট্রিলিয়ন দিতে হবে। ফলে বিশ্বের বিভিন্ন দেশগুলো এবং ইনভেস্টররা আশঙ্কা করছে যদি আমেরিকার তাদের ঋণ দিতে ডিফল্ট করে যায় তাহলে একটা ভয়ানক আর্থিক মন্দা আসবে। আর তা থেকে বাঁচতেই এই দেশগুলো এবং ইনভেস্টররা বেশি বেশি পরিমাণে সোনা কিনে মজুত করে রাখছে। কারণ বলা হয় যদি পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, পারমাণবিক যুদ্ধে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যায়, তাও সোনার দাম একই থাকবে। দেখুন, এই আমেরিকার ঋণ নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট পিনে দেওয়া আছে। আর এই সব কিছুর মধ্যেই একেবারে গোদের উপরে বিস্ফোরা হলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই তিনি চীনের উপরে একটা হিউজ পরিমাণে ট্যারিফ চাপিয়েছেন। আর শুধুমাত্র চীন নয়, ভারত, ব্রাজিল, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর তিনি 20-50% করে ট্যারিফ চাপিয়েছেন। এবার একবার এই দেশগুলোর পার্সপেক্টিভ থেকে ভেবে দেখুন, চীনের কাছে এই মুহূর্তে বিশ্বের সব থেকে বেশি ডলার মজুত রয়েছে, প্রায় $3.6 ট্রিলিয়ন। তাই ভবিষ্যতে যাতে রাশিয়ার মতো পরিস্থিতি চীনের সাথে না হয় সেই কারণে চীন তাদের রিজার্ভ থেকে ডলারের পরিমাণ কম করছে এবং সোনার পরিমাণ বাড়িয়ে চলেছে। এমনকি ভারতের রিজার্ভ ব্যাংকও গত কয়েক বছরের মধ্যে প্রায় 200 টন সোনা কিনেছে। আশা করি এই পর্যন্ত আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এবার বেশ কিছু ইকোনমিস্ট প্রেডিক্ট করছেন যে 1929 সালে যেভাবে গ্রেট ডিপ্রেশন হয়েছিল বা 2008 সালে ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, ঠিক তেমনভাবেই আগামী 2-3 বছরের মধ্যে একটা বড়সড় আর্থিক মন্দা আসতে পারে। শেয়ার মার্কেট এই সময় অল টাইম হাই রয়েছে, আর যে কোনো সময় শেয়ার মার্কেটে একটা কারেকশন আসতে পারে, অর্থাৎ শেয়ার মার্কেটে একটা ফল আসতে পারে। আর এই সিচুয়েশনে ইনভেস্টররাও চাইছে তাদের পোর্টফোলিও মানে তাদের সম্পত্তির কিছু অংশ তারা সোনার মতো একটা সেফ হেভেনে মজুত করে রাখুক। তবে সোনার দাম যে গত 1 বছর ধরে লাগাতার বেড়েই গেছে তা কিন্তু নয়। আপনি যদি রিসেন্টলি দাম খেয়াল করেন তাহলে দেখতে পাবেন দীপাবলির পর সোনার দাম হঠাৎ করেই অনেকটাই কমে গিয়েছিল। আর এর কারণটা বুঝতে গেলে আপনাকে 1980 সালের ঘটনা জানতে হবে। এই 1980 সালেও বিশ্ব রাজনীতি এবং আর্থিক মন্দার জন্য মাত্র 1 বছরের মধ্যে সোনার দাম ডবল হয়ে গিয়েছিল। কিন্তু কয়েক মাস পরেই হঠাৎ করে সোনার দাম আবারও কমে যায়। এর কারণ হলো আমেরিকার যে ফেডারেল রিজার্ভ ব্যাংক রয়েছে তারা তাদের ইন্টারেস্ট রেট হাই করে দিয়েছিল এবং সেই সময় বিশ্ব রাজনীতির পরিস্থিতিও অনেকটা ঠান্ডা হয়ে এসেছিল। এবার একটা বিষয় দেখা গেছে যে আমেরিকা যখনই তাদের ব্যাংকের সুদের হার বাড়িয়ে দেয় তখন ইনভেস্টররা তাদের ডলার ব্যাংকে জমা রাখে, আর যখন সুদের হার কমে যায় তখন আবার ইনভেস্টররা ব্যাংক থেকে টাকা তুলে শেয়ার মার্কেটে অথবা অন্য কোথাও ইনভেস্ট করে। আর এই যে রিসেন্টলি সোনার দাম প্রায় 60% বৃদ্ধি পেয়েছে, এর পেছনে 1980 সালের মতো জিওপলিটিক্যাল ঘটনা রয়েছে। আবার তেমনই এই যে দীপাবলির পর সোনার দাম এতটা কমে গেল তার পেছনেও রয়েছে আমেরিকার ফেডারেল ব্যাংকের সুদের হারের বৃদ্ধি। এবার একটা বড় প্রশ্ন হচ্ছে যে একজন মধ্যবিত্ত হিসাবে আপনার কি উচিত এই মুহূর্তে সোনা ইনভেস্ট করা? দেখুন, আমি আপনার সামনে বেশ কিছু সিনারিও রাখবো যেটা শুনে বা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে সোনার দাম বাড়বে নাকি কমবে। কারোর কথায় নয়, নিজের কষ্টের উপার্জিত অর্থ আগে নিজে যাচাই করবেন, তারপর কোথাও ইনভেস্ট করবেন। যদি ট্রাম্পের ট্যারিফ এভাবে আরও বেশ কয়েক বছর ধরে চলতে থাকে তাহলে আমেরিকায় জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হয়ে যাবে, আর আমেরিকা একটা বড়সড় আর্থিক মন্দা আসবে। সেক্ষেত্রে সোনার দাম আরও বাড়বে। কিন্তু ট্রাম্প যদি ভারত, চীন, ব্রাজিল এই দেশগুলোর সাথে ট্রেড ডিল করে ফেলেন তাহলে আর্থিক মন্দার সম্ভাবনা কমে যাবে এবং সোনার দাম সেক্ষেত্রে অনেকটাই কমে যাবে। দ্বিতীয় যে সিনারিও সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে এই মুহূর্তে আমেরিকা নেটোর মাধ্যমে ইউক্রেনের হাতে তুলে দিতে চলেছে লং রেঞ্জ মিসাইল, যেটা আরামসে ইউক্রেন থেকে রাশিয়ার রাজধানী মস্কোতে অ্যাটাক করতে পারবে। আর এই নিউজ সামনে আসতেই পুতিন রাশিয়ার যে নিউক্লিয়ার প্রোগ্রাম রয়েছে সেটাকে হাই অ্যালার্টে রেখেছেন। সহজ ভাষায় বলতে গেলে যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তাড়াতাড়ি বন্ধ না হয় তাহলে সোনার দাম আরও বাড়বে, আর যদি জেলেন্সকি পুতিনের শর্ত মেনে নিয়ে যুদ্ধ থামিয়ে দেয় তাহলে সোনার দাম কমতে শুরু করবে। তৃতীয় আর একটা প্রেডিকশন করা হচ্ছে যে আগামীতে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক ট্রাম্পের চাপে তাদের সুদের হার আরও কমাতে চলেছে। যে আপনাদেরকে আগেই বলেছি যে সুদের হার কমলে ইনভেস্টররা তাদের টাকা আমেরিকার ব্যাংক থেকে তুলে
অন্য কোথাও ইনভেস্ট করে, আর সেক্ষেত্রে সোনার দাম বাড়ার চান্স অনেকটাই বেশি। আশা করি আপনাদের কাছে এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে সোনার দাম কেন বাড়ছে, ভবিষ্যতে কেন বাড়তে পারে বা ভবিষ্যতে কেন কমতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন। আর আমেরিকা কেন আজকের দিনে দেউলিয়া হওয়ার পথে রয়েছে এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।